মনের সমস্ত সাহসটুকু একত্রিত করে নেওয়ার সিদ্ধান্তে অনড় ঝিনুকের বুকের ভেতরটা থেকে থেকে কেঁপে উঠছে অজানা ভয়। পারবে তো ও? সবটা পরিকল্পনা মাফিক হবে তো? এর কোইন্সিকোয়েন্সগুলো ঠিক কী কী হতে পারে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। লনের কোনায় বাগানের পাশটায় দাঁড়িয়ে গোলাপ গাছগুলোর দিকে চোখ রেখে নিজের ভাবনাতেই মত্ত ছিল ঝিনুক। ঠিক তখনই হাওয়ায় ভেসে আসা অতি পরিচিত সেই জলদ গম্ভীর ঠান্ডা আওয়াজটা কানে এসে পৌঁছালো ওর। লেটস গো। পেছন ঘুরে তাকালো ঝিনুক রুদ্রর দিকে। একটা ব্ল্যাক টি শার্ট, তার উপর ব্রাউন লেদার জ্যাকেট, সাথে ডেনিম জিন্স, চুলগুলোকে টেনে উঁচু করে বাঁধা, চোখে ডার্ক ব্ল্যাক রোদ চশমাটা জলজল করছে। ঝিনুক এক ঝলক রুদ্রকে দেখে হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে। দিন দিন মানুষটা আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, নাকি ওর চোখের সমস্যা দেখা দিচ্ছে কে জানে। ঝিনুককে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র আবার বলল, কি হলো? চলো। ঝিনুক হতবম্ব হয়ে তাকিয়ে রইল ওর দিকে। রুদ্রর কথার মানেটা বুঝতে সময় লেগে গেল ওর। যাব? কোথায়? এই তো বললে হোস্টেল যাবে। না না, মানে হ্যাঁ 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 যাব তো, কিন্তু তোমার সাথে কেন? কেন? কি সমস্যা আমার সাথে যেতে? অনেক সমস্যা আছে, আমি যাব না তোমার সাথে। আমি চাই না লোকজন আমাকে তোমার সাথে দেখুক। হ্যাঁ, এমনিতেও আমার সাথে দেখলে তোমাদের শেখাওয়াত পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে, লজ্জার ব্যাপার, তাই না? রুদ্র দাঁতে দাঁত চেপে এগিয়ে এলো ঝিনুকের দিকে। তুমি তো আমার উড বি ওয়াইফ। এরপর পুরো উত্তরাখণ্ড তোমাকে আর আমাকে একসাথেই দেখবে। তাই নিজের মাথা বেশি না খাটিয়ে চুপচাপ চলো। আর যদি না যেতে চাও তাহলে অ্যাজ ইউর উইশ, কারণ তুমি ওই গেটের বাইরে শুধু আমার সাথেই বেরোতে পারবে। বাকি হোস্টেল যাবে কি না সেটা তোমার ব্যাপার। ঝিনুকের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। একজন সামান্য গার্ডের চোখে ফাঁকি দেওয়া খুব সহজ, কিন্তু রুদ্র চোখে ফাঁকি দিয়ে কি করে পালাবে ও? ইউ ডোন্ট বিলিভ মি অ্যাট অল, তাই না? রুদ্র প্যাসেঞ্জারের সিটের দরজাটা খুলে দিয়ে ঘুরে দাঁড়ালো ঝিনুকের দিকে। ঝিনুক সরাসরি চোখ রাখলো রুদ্রর চোখে। ওই দৃষ্টির পেছনে লুকিয়ে থাকা অভিসন্ধির অনুমান লাগানোর ব্যর্থ প্রচেষ্টা করলো ও। রুদ্র ঝিনুকের কথার কোনো উত্তর করলো না, শুধু চোখের ইশারায় ওকে গাড়িতে উঠতে বসলো। কাগজ কলমের এত হিসাব নিকাশ, এত পরিকল্পনা ধীরে ধীরে জলে মিশে যেতে দেখতে পাচ্ছে ঝিনুক। ও কল্পনাও করতে পারেনি রুদ্র ওর সাথে কোনো গার্ডকে না পাঠিয়ে নিজে এইভাবে চলে আসবে। বুকের ভেতরের হৃদস্পন্দনটা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে লাগলো। অনেক চেষ্টা করেও নিজেকে শান্ত করতে পারছে না ঝিনুক। হলফ করে বলতে পারে এই মুহূর্তে ওর রক্তচাপ মাপলে সেটা ঊর্ধ্বমুখী দেখাবে, কিন্তু যেভাবেই হোক ওকে যে ঋষিকেশ পৌঁছাতেই হবে। সারাটা রাস্তা গাড়ির ভেতরে একটা অদ্ভুত নীরবতা বজায় থাকলো। আজকে রুদ্র নিজেও যেন অদ্ভুত রকমের চুপ হয়ে রয়েছে। রুদ্রর দিকে তাকানোর সাহসটুকু ঝিনুকের মধ্যে আর নেই, কিন্তু মানুষটা যে কোনো একটা ব্যাপার নিয়ে চাপা উত্তেজনায় ভুগছে সেটা ওর প্রতিটা আচরণে স্পষ্টভাবে লক্ষণীয়। জানালার কাঁচ দিয়ে বাইরের দিকে চোখ রেখে বসে থাকা ঝিনুকের ঘোর কাটল রুদ্র হঠাৎ প্রশ্নে। কিছু একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছো মনে হচ্ছে। চমকে উঠে ঝিনুক ঘুরে তাকালো রুদ্রর দিকে। না, নাথিং। আর ইউ শিওর? হুম। আমরা এসে গেছি। রুদ্রর কথায় ঝিনুক জানালার বাইরের দিকে তাকিয়ে দেখলো গাড়ি কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আসন্ন পরিস্থিতির চিন্তায় ও এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করতে পারেনি গাড়ি ঠিক কখন এখানে এসে দাঁড়িয়েছে। গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ালো ঝিনুক। অস্বাভাবিক নিঃশ্বাসের গতি হৃৎপিণ্ডটাকে যেন এক্ষুনি বন্ধ করে দেবে। হাতে পায়ে কোনো রকম জোর অনুভব করতে পারছে না ও আর। এখান থেকে ভেতরে প্রবেশ করে মর্গের এরিয়া পর্যন্ত পৌঁছাতে ওর ঠিক 8 মিনিট সময় লাগবে। এই 8টা মিনিট এই মুহূর্তে ওর কাছে যেন 8 বছর কাটানোর সমান হতে চলেছে বলে মনে হচ্ছে। এর পাশাপাশি একটা আজব অনুভূতি জাঁকিয়ে বসছে ওর মন মস্তিষ্কে। এই অনুভূতির সাথে ঝিনুক পরিচিত। 12টা বছর আগে যেদিন জোর করে ওর বাবা ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিল, ডাইনিং এরিয়ায় দাঁড়িয়ে সেদিন ও সবাইকে বিদায় জানিয়েছিল। তখনও ঠিক এইরকমই একটা মন ভার করা তিক্ত অনুভূতিতে ভরে গেছিল বুকের বাদিকটা। আজ একই রকম উপলব্ধিতে ও নিজেও হতবাক। আবার সেই সব হারিয়ে ফেলার মতো একটা অনুভূতি জেগে উঠছে ভেতর থেকে। কিন্তু কেন?
এরকমটা তো হওয়ার কথা ছিল না। পেছন ঘুরে মানুষটা চোখে চোখ রাখার সাহসটুকু আর পেল না ঝিনুক। তাহলে কি ও ভুল কিছু করছে? উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থেকে ঝিনুক জিজ্ঞেস করলো, আমার সাথে ভেতরে আসবে না? আজ না, অন্য কোনো দিন। ঝিনুক মাথাটা নিচু করে রেখে সামনের দিকে এগিয়ে যেতে গেলেই পেছন দিক থেকে রুদ্র ডাকলো ওকে। ঝিনুক। আওয়াজটা কানে এসে পৌঁছাতেই বিদ্যুৎ গতিতে পিছনে ঘুরে তাকালো ঝিনুক। অবিশ্বাসের কারণে আজ এখানে আসিনি আমি, শুধু তোমার সাথে এই সময়টা কাটাতে চেয়েছি বলে এসেছি। আর 5টা সাধারণ মানুষের মতো নিজের চিন্তা ভাবনা ব্যক্ত করার দক্ষতা আমার নেই, তাই হয়তো সামনের মানুষকে সবটা বোঝাতেও আমি অক্ষম, কিন্তু বিশ্বাস আছে আমার। আই ট্রাস্ট ইউ, অলওয়েজ রিমেম্বার, আই ট্রাস্ট ইউ। রুদ্রর গলায় কি ছিল কে জানে। কথাগুলো শুনে ঝিনুকের চোখের সামনে কুয়াশা ঘনীভূত হতে শুরু করলো। মানুষটার প্রতি এত অন্যায় কেন ঝিনুক? এত অবিচার কেন? মানুষটাকে কি একটা সুযোগ দেওয়া যেত না? ও বিশ্বাস করে তোকে, আজ ওর বিশ্বাসটা ভাঙলে তুইও কি সমান দোষের দোষী হবি না? ও যে তোরই সেই নীল। একবার দেখ, দেখ না, ভালো করে তাকিয়ে দেখ। মনের কোনো এক কোণা থেকে হঠাৎই আর্তনাদের মতো ভেসে এলো প্রশ্নগুলো। মনের ভেতরের অভিমানের পাহাড়টা দুলে উঠল ভীষণ জোরে। মনে মনে ফুপিয়ে উঠল ও। বিশ্বাস তো আমিও করেছিলাম, সব থেকে বেশি করেছিলাম। নিজের মাম্মা পাপার থেকে বেশি নির্ভরশীল ছিলাম আমি তার ওপর পুরোপুরি। অভ্যাস ছিল আমার সে। মাম্মা পাপা তো থেকেও ছিল না, তাকে ছাড়া আমি নিঃস্ব ছিলাম। আমার পৃথিবীটা তো ওটুকু জায়গাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কী দোষ ছিল আমার? এত বড় শাস্তি কি আমি সত্যিই ডিজার্ভ করতাম? আর না, আর না, আমি আর সেই দিনগুলোতে ফিরে যেতে চাই না, কিছুতেই না। আমার নীল আর কোনোদিনও ফিরবে না আমার কাছে, কোনোদিনও না। আর দাঁড়ালো না ঝিনুক ওখানে। মাথা নিচু করে অশ্রুপূর্ণ চোখে এগিয়ে গেল ভেতর দিকে। গাড়ির ভেতরের মানুষটার দৃষ্টি যে এখনো ওর উপরই স্থির সেটা বুঝতে পারলেও আর পেছন ঘুরে তাকালো না ও। প্রত্যাশিতভাবে ঠিক 8 মিনিটে ঝিনুক এসে পৌঁছালো মর্গের সামনেটায়। এখান থেকে ওর কাছে দুটোই রাস্তা আছে। একটা রাস্তা যেটা পেছন দিকে রুদ্রের কাছে নিয়ে যাবে ওকে, সারা জীবনের মতো বন্দি হতে হবে ওকে ওই প্যালেসে। আর দ্বিতীয় রাস্তা ওর মুক্তির, সাথে নিজের পরিবারেও। এমন একটা পরিবার যেখানে হয়তো আজও ওর কোনো জায়গা নেই, তবুও মানুষগুলোর প্রতি ওর ঋণী। জন্ম দেওয়ার জন্য, একটা বয়স পর্যন্ত বড় করার জন্য, কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে না দেওয়ার জন্য। ওর জায়গা কোনো রাস্তায় কোনায় বা কোনো অনাথ আশ্রমে করে না দেওয়ার জন্য। আজ সব ঋণ না হয় এভাবেই মিটিয়ে দেবে ও। এই রাস্তা ওর কাছের দূরের সব সম্পর্ক থেকে মুক্তি দেবে আজ ওকে। বাবা মা ভাই বোন আর বন্ধুত্ব সব শেষ হবে আজ। যদিও বন্ধুত্বটা অনেক আগেই শেষ হয়েছিল, আজকের পর এই পৃথিবীতে ও শুধু নিজের জন্য বাঁচবে, শুধু নিজের হয়ে বাঁচবে। একটা পুরনো জীবন পিছনে ফেলে নতুন শুরুর দিকে এগিয়ে যাবে, যেখানে না পড়বে রুদ্রর ছায়া আর না ওর এই পরিবারে। নির্ভরশীলতা ব্যাপারটা যতটা আবেগঘন ততটাই নিরপেক্ষ ব্যক্তিবিশেষে, তাই এর সংজ্ঞাটাও ভিন্ন হয়। পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় এই শব্দের অর্থটাও। যেমন আজ ঝিনুকের কাছে নির্ভরশীলতা শব্দটার অর্থ অবিশ্বাস, আস্থাহীনতা। এই নির্ভরশীলতা কাটিয়ে উঠতে কত রাত যে বিছানায় শুয়ে ছটফট করেছে ও, তার কোনো হিসাব নেই। যেই বুকটায় মাথা রেখেও একদিন নিশ্চিন্তে ঘুমাতো, সেই বুকটার অনুপস্থিতিতে রাতের পর রাত চোখের জলে ভিজেছে মাথার বালিশটা। নোনা স্বরে ফিসফিস করে প্রত্যুত্তর দিয়েছে সে। সূর্যের তীব্র আলোতে মন্দ সত্তার মুখগুলো যেমন মুখোশে ঢাকা পড়ে যায়, দিনের আলোর তীব্রতায় যেমন রাতের আকাশের তারারা নিজেদের আড়াল করে নেয়, নিকষ কালো অন্ধকার যেভাবে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায়, ঠিক সেভাবেই আশেপাশের মানুষগুলো বিশ্বাস আর অনুগত্যের মুখোশে ঢেকেছে আজ নিজেদের। নির্ভরশীলতার এই পিছুটান ঝেড়ে ফেলে তাই তোমাকে আত্মনির্ভর হতে হবে। শুধু আর শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজের সাথে অনেক লড়াই করতে হয়েছে ওকে এই নির্ভরশীলতাটুকু ঝেড়ে ফেলতে। আর তারপরেই মন আর কারোর সাথে দেখা করতে চায়নি কোনো দিন, ফিরতে চায়নি শেখাওয়াত প্যালেসে। যে মানুষটা ওর জীবনটাকে অসীম শূন্যতায় ভরিয়ে দিয়েছিল, তার মুখটাও আর দেখতে চায়নি মন।
ডিপ ডাউন নিজের আবেগ অনুভূতিগুলোকে মাটি চাপা দিয়েছিল একটু একটু করে। জীবন আজ আরও একবার ওকে ঠিক একই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে আজ আবার ওর কাছে দুটো রাস্তা খোলা। আরও একবার বেছে নিতে হবে ওকে জীবনের নতুন পথ। বিভ্রান্ত ঝিনুক চোখ দুটো চেপে বন্ধ করে নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল রুদ্রর ওর দিকে ওইভাবে তাকিয়ে থাকা মুখটা। কানে প্রতিধ্বনিত হলো ওর বলা শেষ কথাগুলো। অলওয়েজ রিমেম্বার, আই ট্রাস্ট ইউ। চকিতে চোখ মেলে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ভেতরে টেনে নিল ঝিনুক। যত বেশি ভাববে তত বেশি বিভ্রান্তিকর লাগবে, তাই আর সময় অপচয় না করে মর্গের পেছনে জঙ্গলের রাস্তার দিকে এগিয়ে গেল ও। জীবনে না থেকেও কেউ কেউ রয়ে যায় অস্তিত্বে মিশে, রয়ে যায় আকাঙ্ক্ষায়, মনের ভেতরের তীব্র অভিমান আর অপেক্ষায়। কখনো পরিচিত গোলাপের গন্ধে, কখনো সেই পরিচিত আদুরে ডাকনামের মধ্যে। প্রিন্সেস, লিটল র্যাবিট ডাক দুটো দিনের পর দিন নির্ঘুম রাতগুলোতে বিভীষিকার মতো ওর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল বারবার। তবুও তার স্মৃতি রয়ে গেছে বিস্তর পাহাড়ি উপত্যকায়, সবুজে মোড়ানো ঢালে, তার পাশের ছোট্ট লেকের জলে, জংলি ফুলের গন্ধে, প্রজাপতির রঙিন ডানায়, যার রং দুজনে মিলে মেখেছিল সারা গায়ে। ফেলে আসা সবচেয়ে স্মৃতিগুলোতে, যেগুলোকে নতুন করে বাঁচতে চাই মন, তারই সাথে ঠিক আগের মতো করে। যেই মানুষটা চিরতরে ছেড়ে চলে গেছে, সে না থেকেও রয়ে যায় প্রিয় গল্পগুলোর মাঝে। বিকালের শূন্যতায়, ঘোর লাগা একাকিত্বে, মাঝরাতের শূন্য বিছানায় হাত দুটো পাগলের মতো হাতড়ে খুঁজেছিল তাকে দিনের পর দিন, রাতের পর রাত, কিন্তু শুনতে পায়নি সেই চেনা হৃদস্পন্দনটুকুকে। তাকে কাছে টেনে নিয়ে তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানোর তীব্র চাহিদায় হাহাকার করেছিল ভেতরটা, কিন্তু পায়নি তাকে। এই না পাওয়ার শূন্যতাটা জুড়েও তো শুধু সে আর সেই রয়েছিল। আরও একবার না হয় নিজের জ্বালিয়ে পুড়িয়ে নতুন করে গড়বে ঠিক সেদিনের মতো করে। আরও একবার জ্বলবে প্রজ্ঞারও বিষের জ্বালাই। চোখের কোল উপচে নোনা উষ্ণ জলের ধারা ঝরে পড়ল মাটির উপর। পদতলে দলিত এই চোখের জলের না তো সেদিন কোনো দাম ছিল কারোর কাছে, আর না আজ আছে। মনকে দৃঢ় করে রুদ্ধশ্বাসে ছুটে চলেছে ঝিনুক জঙ্গলের ভেতর দিয়ে। পেছন ফিরে তাকায়নি ও আর। প্রত্যাশিত সময়ের মধ্যেই পাহাড়ের উল্টো দিকের ঢালে এসে পৌঁছালো ঝিনুক। দূর পাহাড়ের গায়ে অস্তমিত সূর্য নিজের অবশিষ্ট তেজটুকু বিকরণ করে পশ্চিমের আকাশকে রাঙিয়ে দিচ্ছে। ধীরে ধীরে একটা একটা করে পাহাড়ের ঢালে ঘনাচ্ছে আবছায়া ঘোলাটে অন্ধকার। কখন যে ঝুপ করে সমগ্র চরাচর অন্ধকারের হাতছানিতে ঢেকে যাবে তার ঠিক নেই। ত্রিবেণী ঘাটের সামনে দাঁড়িয়ে হাতে ধরে থাকা কাগজের টুকরোটার দিকে একভাবে তাকিয়ে আছে ঝিনুক। সামনে বয়ে চলেছে সবুজ জলের গঙ্গা নদী। অ্যাড্রেসটা অনুযায়ী জায়গাটা তো আশেপাশেই হওয়ার কথা, কিন্তু এই এতগুলো বিল্ডিংয়ের মধ্যে থেকে এটা কি করে খুঁজবে ও? খিদেও পেয়েছে ফাটিয়ে। পেটটায় হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো ঝিনুক। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? সামনে দাঁড়ানো মাঝবয়সী ভদ্রলোকটি এগিয়ে এলেন ঝিনুকের কাছে। ওর হাত থেকে কাগজটা নিয়ে ভালো করে দেখে নিয়ে বললেন, ওই যে সামনে লাল রঙের বিল্ডিংটা দেখছো, ওর পাশের গলিটা দিয়ে ভেতরে চলে যাও। বাঁ হাতে দুটি বিল্ডিং ছেড়ে পরের বাড়িটা। অনেক ধন্যবাদ আপনাকে। মানুষটিকে বিদায় জানিয়ে ওনার বলা পথ অনুসরণ করে একটা সাধারণ মাপের দোতলা বাড়ির সামনেটায় এসে পৌঁছালো ঝিনুক। বাইরে থেকে বাড়িটাকে একবার ভালো করে দেখলো ও। খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর সাজানো গোছানো। বাইরে থেকে নাম না জানা ফুলের গাছগুলো ছাদের কার্নিশে শোভা পাচ্ছে, তবে বাড়ির চারিপাশে লাগানো ক্যামেরাগুলো দেখে বেশ অবাক হলো ও। এইরকম জায়গায় এইরকম একটা বাড়িতে এতগুলো ক্যামেরা কেন? গেটের কাছটায় এগিয়ে আসতেই কালো পোশাক পরিহিত একজন সুঠাম গড়নের কঠিন চেহারার লোক এগিয়ে এলো ওর দিকে। কাকে চাই? এটা কি মিসেস অদিতি মিত্রর বাড়ি? আপনি? আমি আসলে উনি হয়তো আমাকে চেনেন না। আমি দেবপ্রয়াগ থেকে এসেছি, বিশাল রাঠোরের মেয়ে। কথাটা শুনেই লোকটির কপালের মাঝে তৈরি হওয়া ভাঁজগুলো আচমকা মিলিয়ে গেল। উনি গেট খুলে দিয়ে বললেন, মিসেস মিত্রা ভেতরে আছেন, তুমি যেতে পারো। ঝিনুক ওনাকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল ভেতর দিকটায়। আজকের ঘটনার পর হয়তো ওর জীবনের সবটা একেবারে বদলে যাবে।
হয়তো রুদ্রও ওর প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার জন্য ওকে ঘৃণা করবে, রাগ করবে ওর উপর। হয়তো আজকের পর ওকে দেখেও রুদ্র বন্দুক তুলে ধরবে। হয়তো এটা এভাবেই শেষ হওয়ার ছিল। ভেতরে গিয়ে মিসেস মিত্রাকে বিশালের অবস্থার কথা জানিয়ে এখান থেকে বেরিয়ে যাবে ও। এতক্ষণে রুদ্র হয়তো সবটাই জেনে গেছে। উপরওয়ালা জানে কি করছে এখন ও। যদি রেগে গিয়ে আবার ওদের উপর অত্যাচার করে, মিসেস মিত্রাকে বলে ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা করিয়ে তবে নিশ্চিন্ত হতে পারবে ও। এই জীবনে আর কোনো দিন ওই মুখ হবে না আর ও। চিন্তাটা মাথায় আসতেই বুকের বাদিকটা একটা চিনচিনে ব্যথা অনুভূত হলো ঝিনুকের। হঠাৎই একটা অদ্ভুত বিষণ্ণতায় মন মস্তিষ্ক ভারী হয়ে উঠছে ওর। সবটা তো ওর জ্ঞানে ওর ইচ্ছাতেই হচ্ছে, তবুও বুকটা এমন অযাচিত ব্যথায় ব্যথিত কেন? কারণটা ঝিনুকের জানা নেই। একটা গভীর নিঃশ্বাস ভেতরে টেনে নিয়ে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো ঝিনুক। সামনে হল রুমের সোফায় বসে থাকা মাঝবয়সী ভদ্রমহিলাকে দেখে চমকে গেল ও। আসলে ভেতরে প্রবেশ করে সামনে কারোর উপস্থিতির প্রত্যাশা ওর ছিল না। সাথে সাথেই ঝিনুক নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল ওনার দিকে। আপনি মিসেস অদিতি মিত্রা? মহিলা কোনো রকম উত্তর না করে হতবাক হয়ে তাকিয়ে রইল ঝিনুকের দিকে। তার চোখে মুখে হঠাৎ ফুটে ওঠা ওই ভীতির ছাপ ঝিনুকের দৃষ্টি এড়ালো না। কিন্তু এমন অদ্ভুত প্রতিক্রিয়ার কারণ না জানায় বেশ অবাক হলো ঝিনুক। কপালের মাঝের ভাঁজ আরও গভীর হলো ওর। ওকে দেখে ভদ্র মহিলার এইভাবে ভয় পাওয়ার কারণটা কিছুতেই ওর মাথায় ঢুকছে না। এক্সকিউজ মি, এনিথিং রং? ঝিনুকের প্রশ্নে অদিতির চোখ মুখের ভয়ার্ত ভাব আরও গাঢ় হলো। মহিলা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন ঘরের ডান কোণার দিকটাই। ওনার চোখকে অনুসরণ করে ঝিনুকও তাকালো ওই দিকেই। সাথে সাথে বুকের রক্ত হিম হয়ে এলো ওর। পায়ের নিজের শক্ত মাটিটা জায়গাটা যেন হঠাৎ শূন্য হয়ে আছে। মাথার ভিতরটা ঝিমঝিম করছে। চোখ মুখ অন্ধকার হয়ে আসার জোগাড়। খোলা জানালা হয়ে আসা বাতাসের উষ্ণতা বেশি কম নাকি ওর হাত পায়ের সেটা টের পেল না ঝিনুক। না না মিস্টার সিনহা, আমার কোনো সমস্যা নেই। আমার তরফ থেকে ডিল ফাইনাল। তবে অ্যাসাইনমেন্টের প্লেস আর টাইম আমি ডিসাইড করব। আশা করছি এতে আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজ রাখছি। কলটা ডিসকানেক্ট করে কানের ওয়্যারলেস ইয়ারবাডসগুলো খুলে টেবিলের উপর রাখলো রুদ্র। গোটা কিং সাইজ কাউচটা জুড়ে রাজার মতো বিরাজমান সে। সামনে খোলা ল্যাপটপের স্ক্রিনটার দিকে চোখ রেখে কিছু একটা দেখতে ব্যস্ত। প্রতিটা নিঃশ্বাসের সাথে অক্সিজেনের বদলে যেন অজস্র বরফের কুচি প্রবেশ করছে ঝিনুকের হৃৎপিণ্ডে। ও আর যাই ভেবে থাকুক, এই জায়গায় এই সময় এই মানুষটার উপস্থিতি ওর একেবারেই ধারণার অতীত ছিল। ল্যাপটপের স্ক্রিনে চোখ স্থির রেখে রুদ্র অসম্ভব শান্ত আর ঠান্ডা আওয়াজে বলল, এটার দরকার ছিল না প্রিন্সেস। বিলিভ মি, বিশ্বাসটা এইভাবে ভাঙার কোনো দরকার ছিল না। রুদ্রের গলা থেকে বেরিয়ে আসা অস্বাভাবিক ঠান্ডা আর শান্ত আওয়াজটা সরাসরি বুকে এসে বিঁধল ঝিনুকের। আর তার সাথে একরাশ ভয় জাঁকিয়ে বসলো ওর মন মস্তিষ্কে। যেই পরিণতির কথা ভেবে ও ভয় পাচ্ছিল, পরিস্থিতি যে সেই দিকেই এগোচ্ছে সেটা বুঝতে বাকি রইল না। দিস ওয়াজ নট এক্সপেক্টেড। রুদ্রনীল সিং শেখাওয়াতের সাথে বিশ্বাসঘাতকতা করার কনসিকুয়েন্সেসগুলোই তুমি ভালো করেই জানো ঝিনুক। তারপরেও ল্যাপটপটা বন্ধ করে পাশে সরিয়ে দিয়ে সোজা হয়ে বসে রুদ্র মুখ তুলে তাকালো ঝিনুকের দিকে। চোখের সাদা অংশটা রক্তবর্ণ ধারণ করতে শুরু করেছে ততক্ষণে। হাতের মুঠো কঠিন, দৃঢ়। গলার উপরের ছোট বড় শিরা উপশিরাগুলো জেগে রয়েছে স্পষ্ট। অথচ মানুষটার চোখের ভাষা অসম্ভব শান্ত আর শীতল। ভেতরে ধীরে ধীরে জাগতে থাকা আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে বিধ্বংসী আগুন উগড়াতে শুরু করবে সেটার অনুমান লাগাতে পারছিল ঝিনুক। ওই কঠিন অপলক দৃষ্টিতে যেন এক অদৃশ্য উত্তাপ তখন। ঝিনুক আর তাকিয়ে থাকতে পারল না ওর দিকে। অপরাধবোধে জর্জরিত হয়ে মাথা নামিয়ে নিল ও। এই জায়গায় দাঁড়িয়ে আর লুকানোর হারানোর মতো কিছু বাকি নেই ওর কাছে।
আসন্ন জটিলতা থেকে পালানোর আর কোনো পথ খোলা নেই। রাস্তা সংকীর্ণ হতে হতে যেন মিলিয়ে গেছে ঠিক ওর পেছন দিকটায়। পিছু হটার জায়গাটুকু অবশিষ্ট নেই। শরীরের প্রতিটা শিরা উপশিরায় উচ্চচাপে বইতে থাকা রক্তপ্রবাহকে নিয়ন্ত্রণে আনার ভীষণভাবে চেষ্টা চালাচ্ছে ঝিনুক। চোখের সামনের দৃষ্টি নোনা জলের প্রাচীরে ঢাকা পড়ছে ধীরে ধীরে। চোখটা বন্ধ করে ভেতরের অবশিষ্ট সাহসটুকুকে একত্রিত করল ঝিনুক। আওয়াজের দৃঢ়তা লক্ষণীয়। কিছু প্রশ্ন, কিছু কথা, যেগুলো 12টা বছর ধরে বুকের ভেতর চাপা পড়েছিল, সেগুলো যেন আজ একসাথে ঠেলে বাইরে বেরিয়ে এলো। খুব লাগে তাই না? বিশ্বাস ভাঙলে খুব খারাপ লাগে। আমারও লেগেছিল, খুব 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 খারাপ লেগেছিল। আমিও তো এটাই বলেছিলাম যে বিশ্বাসটা এইভাবে ভাঙার দরকার ছিল না রুদ্র। ইউ নো হোয়াট, কারোর অপ্রিয় হয়ে বাঁচার কষ্ট হয় ঠিকই, কিন্তু বেঁচে থাকা যায়। তবে কারোর অবহেলার পাত্র হয়ে কোনোদিনও বাঁচা যায় না। আমি তো বরাবরই সবার অপ্রিয় ছিলাম, তবুও বেঁচেছিলাম। কিন্তু যেদিন থেকে তোমার অবহেলার পাত্রী হয়েছি, সেদিন থেকে বেঁচে থাকাটাই একটা যুদ্ধে পরিণত হয়েছে নিজের জন্য। কথায় বলে, জীবনে যেই জিনিসটাকে মন প্রাণ দিয়ে চাইবে, সেই জিনিসটার লালসায় দিনরাত ছটফট করবে, সেই জিনিসটাই জীবন থেকে সবার আগে হারিয়ে যাবে। তাই কোনো কিছু নিয়েই বেশি আশা করতে নেই। আজকের আগে এই শিক্ষাটা কেউ দেয়নি নিশ্চয়ই। আমিও সেদিন প্রথমবারের জন্য শিখেছিলাম, আজ তুমি শিখলে। হোয়াটস সো বিগ ডিল? রুদ্রর গলার শান্ত ভাব তখনও বহাল। তুমি কোনোদিন বোঝার চেষ্টাটুকুই করনি। আমার প্রতিটা কাজের পিছনে একটা পোক্ত কারণ থাকে ঝিনুক। আর আমি সেটা জানতে চাই না। কী কারণ ছিল, কি না ছিল, সেটা গুরুত্বপূর্ণ ছিল না রুদ্র। তোমার আমার সাথে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তুমি সাথে থাকলে কিসের ভয় ছিল আমার? আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম রুদ্র, একদম একা। দিনের পর দিন, রাতের পর রাত আমি ঘুমাতে পারতাম না। কোনো দিন ঘুমিয়ে পড়লেও দুঃস্বপ্ন মাঝরাতে আমাকে ঝাঁকিয়ে তুলতো। ভয় পেতাম আমি, কিন্তু পাশে তুমি ছিলে না। কথা দিয়েছিলে তুমি, কিন্তু রাখোনি। সকাল বিকেল ভয়ে খাবার খেতাম না, জল খেতাম না, পাছে রাতে আমাকে একা একা বাথরুম যেতে হয়। নিজের আত্মবিশ্বাস এতটাই হারিয়ে ফেলেছিলাম যে চট করে কারোর সাথে কথা বলতে পারতাম না, কারোর সাথে মিশতে পারতাম না। কতদিন আমি বাগানে যাইনি জানো? গাছপালা, ফুল, সবুজে ঘেরা পাহাড়ের ঢালগুলোর দিকে তাকাতাম না পর্যন্ত, রাগে। কারণ ওগুলো আমাকে আমাদের জাকায় কাটানো দিনগুলোর কথা মনে করিয়ে দিত। কত দিন গেছে আমি স্নোফল হলেই নিজেকে বন্ধ দরজার পেছনে আটকে নিতাম। যদি রোহান আমার জীবনে না আসতো, তাহলে আমি জানি না কোন অন্ধকারে তলিয়ে যেতাম। আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তের স্মৃতিগুলোকে হাজার স্মৃতির মাঝে কবর দেওয়ার যেই যন্ত্রণাটা আমি অনুভব করেছি না, হয়তো একটা জীবন্ত মানুষের শরীর থেকে কোনো অঙ্গকে কেটে নিলেও অতটা যন্ত্রণা হবে না। তাই তুমি অন্তত এই বিশ্বাসের কথা বলো না রুদ্র। ঝিনুকের বলা প্রতিটা শব্দ রুদ্রর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল ভীষণভাবে। বিশেষ করে একটা বাইরের ছেলের উপস্থিতি ওর জীবনে আজ বেশি গুরুত্বপূর্ণ, এটা শুনে ভেতরে প্রজ্বলিত লেলিহান শিখায় ঘৃতাহুতি পড়ল। কিন্তু তবুও ওর অপলক দৃষ্টি একভাবে স্থির রইল ঝিনুকের চোখেই। গলার থমথমে ভাব একই রকমভাবে বিরাজমান। রিয়েলি? সো নাও ইউ ওয়ান্ট রিভেঞ্জ? কিন্তু কোন মূল্যে? নিজেকে বিকিয়ে দিয়ে? ঝিনুক রুদ্রর কথার সঠিক মানেটা ধরতে পারল না। বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। ওকে অতটা বিভ্রান্ত দেখে রুদ্র ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসির মৃদু শব্দ শোনা গেল স্পষ্ট। ইউ রিয়েলি ডোন্ট নো এনিথিং, তাই না? ও ঝিনুক, কবে বড় হবে তুমি? কি বলতে চাইছো? যেই পরিবারের জন্য এত ভাবনা, এত লড়াই, সেই পরিবারের মানুষগুলোর মুখোশের আড়ালে আসল মুখোশটা কি সত্যিই দেখতে পাও না তুমি? নয়না আজ শুধু নিজের মুক্তির পরিকল্পনা সাজিয়ে তোমাকে এখানে পাঠায়নি, বরং তোমাকে নিজেদের জীবন থেকে পুরোপুরি গায়েব করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে। ডু ইউ ইভেন নো দিস লেডি? চেনো না তাই তো? না চিনে না জেনে এইভাবে একা একা চলে এলে? এই এরিয়ার নারী পাচারকারী চক্রের সাথে জড়িত সব থেকে বিখ্যাত নাম অদিতি মিত্রা। কি ম্যাডাম,
ঠিক বললাম তো? মাথার উপর প্রকাশ যাদবের ডান হাত রাজেন্দ্রর হাত থাকবে নাই বা কেন? এরকম বিকলাঙ্গ মানুষের বিছানা গরম করার পরিবর্তে এইটুকু তো পাওয়াই যায় নাকি? তা রাজেন্দ্র শেট্টির হাতটা কি করে বাদ গেল সেই গল্প শুনিয়েছো আপনাকে? নিশ্চয়ই শোনায়নি, কারণ গল্পটা আপনি জানলে আজ এই মেয়েটার উপরে হাত দেওয়ার সাহসটা দেখাতেন না। কিন্তু আমি যে নয়নাকে অলরেডি পেমেন্ট করে দিয়েছি। কিসের পেমেন্ট? মানে মাম্মা আমাকে সত্যিই আপনার কাছে? বেঁচে দিয়েছে। ঝিনুকের বুকের ভিতরটা মুহূর্তে হতাশায় পরিপূর্ণ হয়ে উঠল। যেই পরিবারের জন্য আজও এত বড় ঝুঁকি নিয়ে এত দূর এলো, নিজের কথা না ভেবে ওদের কথা আগে ভাবলো, সেই পরিবার যে এইভাবে ওর পিঠ পিছে ছুরি মারবে সেটা ভাবতেও পারেনি ও। পৃথিবীতে সবাই ওর সাথে কেন এমন করে? কেন সবটুকু ঘেন্না, সবটুকু বিশ্বাসঘাতকতা শুধুমাত্র ওর জন্য? একটু, সামান্য একটু ভালোবাসার ভিখারিও। এটা কি খুব অপরাধ ওর? ভাবতেই চোখের কোলে ঘনিয়ে আসা ঘন কালো মেঘের গায়ে গভীর ফাটল দেখা দিল, আর তা থেকে অঝোর ধারায় ঝরতে লাগলো নোনা উষ্ণ জলের ধারা। অ্যাগেইন ইউ আর ক্রাইং। ইউ নো, আজ বিশালের কথাটা তোমার মেনে নেওয়া উচিত ছিল। আসলে এই মানুষটার জন্য আমারও মাঝে মাঝে একটু খারাপ লাগে। এছাড়া শরীরের থেকে বেশি মানসিক জ্বালায় ভুগছে। যদিও নয়নার আজকের এই নোংরা পরিকল্পনার ব্যাপারে একমাত্র এই মানুষটাই কিছু জানতো না। চকিতে তাকালো ঝিনুক রুদ্রর দিকে। তাহলে এই পরিবারে কেউ তো একজন এমন আছে যে তোমার এতটাও খারাপ চায় না। কিন্তু ঝিনুক ঝিনুক ঝিনুক, এইসব কিছুর পরেও তোমার করা ভুলটা কিন্তু উপেক্ষা করা যায় না। আমি কোনো ভুল করিনি। আমি 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 শুধু নিজেকে তোমার জীবনের সাথে জড়াতে চাই না। তোমার আর আমার রাস্তাটা একদম আলাদা রুদ্র। আমাদের রাস্তা কোনো দিন এক হতে পারে না। কেন বুঝতে পারছো না? কেন জোর করছো আমাকে? ওয়াই নট? তোমার ভাগ্যে লেখাই হয়েছে আমার সাথে জোড়ার জন্য। আচ্ছা, অন্তত একটা জেনুইন কারণ আমাকে দাও, যাতে আমি তোমার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারি। ঝিনুক বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল ওর দিকে। জীবনটা ওর, ও কার সাথে সেটাকে অতিবাহিত করতে চায় এটা তো সম্পূর্ণ ওর নিজস্ব ব্যাপার হওয়ার কথা। এর পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ থাকাটা কি সত্যিই বাঞ্ছনীয়? আই ডোন্ট ওয়ান্ট টু। এটা কি এনাফ নয়? নো, দিস ইজ নট এনাফ। আর অন্য কোনো কারণ? কামন, বলো বলো, অন্য কোনো কারণ? আমি আমি তোমাকে আমি শুনছি। আমি আমি তোমাকে তোমাকে ভালোবাসি না রুদ্র। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে প্রাথমিকভাবে যেটা দরকার সেটাই আমাদের মধ্যে নেই রুদ্র। বিশ্বাস বা ভালোবাসা। নো ইস্যু। যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের মধ্যেও এগুলো থাকে না। তারা তো একে অপরকে চেনে পর্যন্ত না। সময়ের সাথে সাথে সবটা স্বাভাবিক হয়ে যাবে। আমরা এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ হিসাবেই ধরতে পারি। উদ্বিগ্নতা গ্রাস করতে শুরু করলো ঝিনুককে। রুদ্র কিছুতেই নিজের জেদ ছাড়ছে না দেখে ঝিনুক বিরক্তির চরম সীমায় এসে পৌঁছালো। এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে ওকে যেভাবেই হোক রুদ্রকে রাজি করাতেই হবে ওর সিদ্ধান্তে। নো 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 রুদ্র, আমি আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জীবনে প্রথমবার কাউকে নিজের কথা মানাতে মিথ্যের আশ্রয় নিল ঝিনুক। কিন্তু ওর কথা শোনা মাত্রই রুদ্র বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো জায়গা ছেড়ে। চোখে মুখের অভিব্যক্তি বিভৎস হিংস্র। রিপিট দ্যাট। রুদ্রর এই রূপের ঝলকে ঝিনুকের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো। কিন্তু তবুও ওকে যে মিথ্যাটা বলতেই হতো, কারণ এটাই ওর শেষ সুযোগ ছিল। আমি অন্য কাউকে ভালোবাসি। অ্যান্ড হু ইজ হি? দ্যাট মর্নিং ওয়ার্ক আউট বয়, রাইট? ঝিনুক বুঝলো রুদ্র রোহানের কথা বলছে, আর দ্বিতীয়বার না ভেবে উত্তর করল ও। ইয়েস। রুদ্রর নিঃশ্বাসের আওয়াজ ঝিনুক 4 হাত দূরে দাঁড়িয়েও স্পষ্ট শুনতে পাচ্ছে। প্রচণ্ড রাগে ফুঁসতে থাকা কোনো হিংস্র সাপদের ন্যায় ওর উষ্ণ নিঃশ্বাসের সংস্পর্শে ঘরের ভেতরের বাতাসের উষ্ণতার তারতম্যটা যেন উপলব্ধি করতে পারছে ঝিনুক। ভয়ার্ত চোখে ওকে আপাদমস্তক দেখে চলেছে মেয়েটা মন দিয়ে। অস্থির মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না রুদ্র।
জীবনের সব অসম্ভবটুকুকে মেনে নেওয়ার ক্ষমতা রাখে ও। কিন্তু ঝিনুক অন্য কাউকে ভালোবাসবে এটা মেনে নেওয়া আর স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নেওয়াটা ওর কাছে সমান যন্ত্রণাদায়ক। সেদিন ঝিনুক ওর বিয়ের প্রস্তাবে রাজি হতেই পুরনো স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে শুরু করেছিল রুদ্র। মানুষের কল্পনা এই জগৎ সংসারে সব থেকে দ্রুতগতি সম্পূর্ণ সীমাহীন। এই কল্পনার ডানায় ভর করে মানুষ যে নিমেষে কোথা থেকে কোথায় চলে যেতে পারে কেউ জানে না। রুদ্রর কল্পনাও খানিকটা সেই রকমই ছিল এই দুটো দিনে। নিজের প্রিয়তমাকে নিজের স্ত্রী রূপে কল্পনা করা, দুজনের একসাথে কাটানোর সময়, ভালোবাসা, স্নেহ, মায়ায় পরিপূর্ণ একটা ভরা সংসারের কল্পনা। কিন্তু এই মুহূর্তে ঝিনুকের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটা শব্দ সেই স্বপ্ন কল্পনাগুলোকে আঘাতে আঘাতে ভেঙে চুরমার করে দিচ্ছে একটু একটু করে। জীবনে এই প্রথমবার বুকের বাদিকটায় কিছু একটা সজোরে ভেঙে যাওয়ার ক্লিষ্ট অনুভূতিতে জর্জরিত রুদ্র। মন মস্তিষ্কের এই ভরাক্রান্ত অবস্থার সাথে ও মোটেই পরিচিত নয়। বিষণ্ণতা, বিমর্ষতা, হতাশা, এই ধরনের কঠিন অনুভূতিগুলোকে এর আগে কোনোদিন সামলাতে হয়নি ওকে। তাই আজ এই তিক্ত অনুভূতিগুলো বড্ড অপরিচিত ওর কাছে। এগুলোর আদি অন্ত বুঝতে না পেরে ভীষণভাবে বিচলিত ওর মস্তিষ্ক। আর তার জেরেই পায়ের সামনে রাখা ভারী কাঁচের টেবিলটাকে এক হাতে তুলে নিয়ে ছুঁড়ে দিল দেওয়ালের সাথে 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 সেটা ভেঙে চুরমার হয়ে সারা ঘরময় কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল। কিন্তু এতে ভেতরের তীব্র জ্বালাটা বিন্দুমাত্র মিটল না ওর। দু চোখের মাঝে নাকের উপরটা দু আঙুলের চাপে চেপে ধরল রুদ্র। মাথার ভিতরটায় দাউ দাউ করে আগুন জ্বলছে ওর। চোখ দুটো বন্ধ রেখেই একটা গভীর নিঃশ্বাস ভেতরে টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে রুদ্র জিজ্ঞেস করলো ঝিনুককে, কতদিন ধরে চলছে এগুলো? রুদ্রর আওয়াজে আসন্ন ধ্বংসলীলার আভাস পাচ্ছে ঝিনুক। তবুও একটার পর একটা মিথ্যা বলে চলল ও। 4 বছর। সাথে সাথে চোখ মেলে তাকালো রুদ্র সরাসরি ঝিনুকের চোখের দিকে। কপালের মাঝের গভীর ভাঁজ লোমশ ভ্রুজোড়াকে মিশিয়ে দিচ্ছে একসাথে। ভারী ফুঁসতে থাকা নিঃশ্বাসের সাথে বেরিয়ে এলো হাড় হিম করে দেওয়া সেই ঠান্ডা আওয়াজ, ইমপ্রেসিভ লিটল র্যাবিট, ইমপ্রেসিভ। তাহলে তুমি সত্যিই আমাকে ছেড়ে চলে যেতে চাও? ঠিক আছে, তাহলে সেটাই হোক। যাও, আজ থেকে তুমি পুরোপুরি মুক্ত। ঝিনুক চমকে তাকালো রুদ্রর দিকে। কথাগুলো কেউ ভুল শুনছে? রুদ্র সত্যি ওকে যেতে দিচ্ছে? ফাইনালি ওকে যেতে দিচ্ছে, ওকে মুক্তি দিচ্ছে এই বিভৎস জীবনবাজার হাত থেকে। ও যেন বিশ্বাসই করতে পারছে না রুদ্রর বলা কথাগুলো। ওর পরিকল্পনা সফল হয়েছে, ওর মিথ্যেতে কাজ হয়েছে তাহলে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ও ওখানে। ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো ঝিনুক। কিন্তু শয়তানের ভালোবাসার তীব্রতা সহ্য করা তো ঘৃণার আগুনে জ্বলার থেকেও অধিক কঠিন। এক শয়তানের ভালোবাসা তার প্রিয় মানুষটাকে যেমন অকাল্পনিকভাবে গড়তে পারে, ঠিক একইভাবে ধ্বংসের চূড়ান্তেও পৌঁছে দিতে পারে। কেবলমাত্র একটি মানুষকে ঘিরে লালিত হওয়া এই ভালোবাসা সীমাহীন। তাকে নিজের করতে সমস্ত গণ্ডি অতিক্রম করতে পারে, সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে, সাক্ষাৎ জ্বলন্ত নরককে পৃথিবীর বুকে টেনে আনতে পারে। এই ভালোবাসা বাঁধনহীন, অন্তহীন এবং এর কোনো সমাপ্তি নেই। আজীবন ধরে একইভাবে জীবিত থাকে তার ভালোবাসা। হয়তোবা মৃত্যুর ওপারেও এর পরিসমাপ্তি ঘটে না। সমুদ্রের থেকেও গভীর এই অনুভূতি, অশেষ মহাশূন্যের থেকেও উঁচু, বরফের চূড়া ছুঁয়ে আসা শীতল হাওয়ার থেকেও বেশি ঠান্ডা, জ্বলন্ত সূর্যের থেকেও বেশি উত্তপ্ত, বজ্রবিদ্যুতের পূর্ণ বিধ্বংসী ঝড়ের থেকেও অধিক অস্থির, শীতের মাঝরাতে পূর্ণ শীতল চন্দ্রের থেকেও বেশি শান্ত আর স্নিগ্ধ এই অনুভূতি। এই ভালোবাসার বাঁধন যে বজ্রের ন্যায় কঠিন, এর থেকে মুক্তি পাওয়া কি এতটাই সহজ? ঝিনুক দরজার বাইরে পা রাখতেই যাবে এমন সময় পেছন থেকে ভেসে আসা কঠিন শব্দগুলো রুদ্ধ করলো ওর পদক্ষেপ। 5 মিনিট সময় দিচ্ছি। বার্ন ডাউন দি হোল রাঠোর ফ্যামিলি আলিভ। জ্বলন্ত আগুনের লেলিহান শিখা যখন একটু একটু করে ঝলসে দেবে ওদের শরীরগুলো, তখন আমি ওদের প্রত্যেকের আর্তনাদ এখানে বসে শুনতে চাই।
ঝিনুকের পা দুটো জায়গায় মূর্তির মতো জমে গেল যেন। বুকের ভেতরটাতে কেউ যেন এক বালতি বরফ গলা জল ঢেলে দিল ওর। সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো ও রুদ্রর দিকে। কানে মোবাইলটা ধরে দাঁড়িয়ে থাকা রুদ্রর চোখে এক অদ্ভুত হিংস্রতা বর্তমান। না 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 না, প্লিজ প্লিজ রুদ্র, না প্লিজ। ঝিনুক দৌড়ে এলো রুদ্রর দিকে, প্রবল আকুতি ওর কণ্ঠে। হাঁটু মুড়ে বসে রুদ্রর পা দুটো জড়িয়ে ধরল দু হাতে। রুদ্র নির্বাক হয়ে দাঁড়িয়ে ওকে দেখতে লাগলো অপলক দৃষ্টিতে। মেয়েটা ওর ঐশ্বর্যকল্ড ফ্যামিলির জন্য কতটা ডেসপারেট হয়ে উঠছে সেটা লক্ষ্য করে চলেছে ও। আমি আমি জানি ওরা খারাপ, ওরা খুব খারাপ কাজ করেছে রুদ্র। আমাকে, তোমাকে, তোমার ড্যাডকে, সবাইকে ওরা চিট করেছে। ছোট থেকে আজ পর্যন্ত ওরা আমার সাথে অনেক অনেক অন্যায় করেছে, কিন্তু তবুও ওদের প্রাণে মেরে ফেলো না। শাস্তি ওদের প্রাপ্য রুদ্র, কিন্তু এতটা নির্মমভাবে নয়। আমি সহ্য করতে পারবো না। আমি ওদের সাথে থাকি আর না থাকি, ওরা এই পৃথিবীর বুকে কোথাও না কোথাও বেঁচে থাক, এটাই আমার কাছে অনেক। রুদ্র প্লিজ, ওরা যে আমার পরিবার, এটাকে আমি অস্বীকার করব কি করে? রুদ্রর গলার শান্ত ভাবটা এবার একটু একটু করে হারাতে শুরু করলো। আর আমাকে এত সহজে অস্বীকার করে দিলে ওদের মতো মানুষের জন্য? একবার ভেবে দেখো তো, এত বছরে শুধু তোমাকে বোর্ডিংয়ে পাঠানো ছাড়া আর কি খারাপ কাজ করেছি আমি তোমার সাথে? কোনোদিন বোঝার চেষ্টা করেছিলে সেদিনের আমার সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্যটা তোমার ভালোর জন্য ছিল না কি খারাপের জন্য? ঝিনুক অশ্রুপূর্ণ চোখে তাকালো রুদ্রর দিকে। ওটাই যে আমার সব ছিল রুদ্র, আমার ভালো খারাপ, হার জিত, আশা ভরসা সব। তুমি তো একবারের জন্য আমার খোঁজটুকুও নিতে আসোনি। রোজ ভাবতাম আজ তুমি আসবে, আজ অবশ্যই আসবে, কিন্তু তুমি আসোনি, কিছুতেই আসোনি। আর তাই ওই ছেলেটার প্রবেশ তোমার লাইফে। বলো, উত্তর দাও। তুমি জানো ঝিনুক, আমি চাইলে তুমি ওই ছেলেটার বডিটাও খুঁজে পাবে না কোনো দিন। আমি কে করতে পারি তোমার কোনো ধারণাই নেই প্রিন্সেস। তীব্র গর্জনের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো ঘরের চার দেওয়ালের গায়ে। সরি সরি সরি, ইট ওয়াজ এ লাই, আই সোয়ার ইট ওয়াজ জাস্ট এ লাই। আমি শুধু তোমাদের সবার থেকে অনেক অনেক দূরে যেতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে যেতে দাও, একটা দৃঢ় কারণ দিতে চেয়েছিলাম তোমাকে, তাই এই মিথ্যের আশ্রয়। প্লিজ রুদ্র, আমাকে যেতে দাও। আমি এগুলো সহ্য করতে পারছি না। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, এগুলো আমি কোনোদিন চাইনি রুদ্র। তোমার এই জীবন আমার জন্য নয়, কিছুতেই নয়। তোমার মা আমার রাইভালের সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে, আর তুমি তাকে সাহায্য করছো। তাহলে তুমিও কি সমান দোষে দোষী নও? দোষীরা কিছু দাবি রাখার জায়গায় থাকে না ঝিনুক, তুমিও নেই। তাই এই মুহূর্তে তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। আর আমার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিয়েটা আজই হবে, এই মুহূর্তেই হবে। তৎক্ষণাৎ একরাশ অসহায়তা এসে জাপটে ধরল ঝিনুককে। ও বুঝল এই জায়গা থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় ওর কাছে নেই। এখন এটাই ওর নিয়তি। এতক্ষণ ভয়ে চুপ করে বসেছিল অদিতি মিত্রা, এবার ওদের দুজনকেই চুপ হয়ে যেতে দেখে বলে উঠল, দেখুন মিস্টার শেখাওয়াত, আপনি যার জন্য এসেছিলেন তাকে তো পেয়ে গেলেন, কিন্তু আমার টাকাটা? অদিতি মুখের কথা শেষ করার আগেই রুদ্র বিদ্যুৎ গতিতে টি শার্টের নিচে কোমরে গুজে রাখা অস্ত্র 400টা বার করে নিয়ে নিপুণ হাতে দক্ষতার সাথে একটাই গুলি চালালো অদিতির কপালের ঠিক মাঝখানটা লক্ষ্য করে। নিমিষে মাটিতে লুটিয়ে পড়ল অদিতির নিষ্প্রাণ শরীরটা। কপালের মাঝে তৈরি হওয়া ছোট ছিদ্রটা দিয়ে গলগল করে বেরিয়ে এলো টাটকা রক্তের ধারা। স্টে অ্যাওয়ে ফ্রম হার, জাস্ট স্টে অ্যাওয়ে ইউ বিচ। এমন দৃশ্যে একেবারে অনভ্যস্ত ঝিনুকের পা দুটো বীভৎস পরিমাণে কেঁপে উঠল। নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে পারল না ঝিনুক। ধপ করে বসে পড়ল মাটিতে।
বিস্ফোরিত চোখ দুটো এখনো স্থির মাটিতে পড়ে থাকা নিথর শরীরটার উপর। চোখের কোল বেয়ে নেমে আসছে নিঃশব্দ অসহায়তা, প্রচণ্ড যন্ত্রণা, কষ্ট আর একটা জলজান্ত মানুষকে খুন হতে চুপচাপ দেখার মতো অপরাধ বোধটুকু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।